বন্ধুদের নমস্কার। আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে সকালবেলায় নাগরিকত্ব নিয়ে আনন্দবাজারের একটা রিপোর্ট, গতকালও একটা রিপোর্ট করেছিল নাগরিকত্ব সিএ সম্পর্কে আনন্দবাজার, আর আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের নিজস্ব সূত্রে পাওয়া কিছু খবর, সেটা নিয়ে আজকে আপনাদের দুই চার কথা বলবো। গতকালের আনন্দবাজার বলেছিল যে নদিয়া জেলা বলতে নদিয়া জেলার হেডকোয়ার্টার কৃষ্ণনগরে বা নদিয়া থেকে মোট 221 জন বাংলাদেশি তারা নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। এই 221টা আবেদন জেলা যে কমিটি তৈরি হয়েছে এই ঘোষণা আমরা আগে শুনিনি, কাগজেও দেখিনি, কিন্তু এই রিপোর্টে বোঝা যাচ্ছে যে নদিয়াতে উত্তর 24 পরগনায় জেলার কমিটি তৈরি হয়েছে, রাজ্যের এম্পাওয়ার্ড কমিটিও তৈরি হয়েছে। এটা একটা নোটিফিকেশনের প্রয়োজন হয়। এটা 2009 সালের যে সিটিজেনশিপ রুলস, সেখানে এ সম্পর্কে নির্দেশ আছে। আশা করা যায় গভর্নমেন্ট সেগুলো করে নিয়েছেন, আমরা হয়তো কোনো কারণে সে খবর পাইনি বা ব্যাপক প্রচার তার জন্য হয়নি। তো যাই হোক, কৃষ্ণনগর যে জেলা কমিটি যারা এই অ্যাপ্লিকেশান স্ক্রুটিনি করে রেকমেন্ড করবে, তাদের কাছে মোট 221টা আবেদন জমা পড়েছিল বলে খবরের কাগজে আনন্দবাজার লিখেছে। এই 221টা আবেদনপত্রের মধ্যে ঝাড়াই বাছাই করে অ্যাপ্লিকেশান ঠিকমতো হয়েছে কিনা, কাগজপত্র ঠিকমতো আছে কিনা ইত্যাদি এই সব কিছু করে শেষ পর্যন্ত সম্ভবত 27 তারিখে 7 জনকে ডাকা হয় হিয়ারিংয়ের জন্যে। এই 7 জনকে হিয়ারিংয়ের সময় তারা কাগজপত্রগুলো হাতে করে নিয়ে আসেন। তো এই 7 জনের মধ্যে ওখানে যে স্ক্রুটিনি কমিটি যেটা হয়েছে, জেলা কমিটি যেটা হয়েছে বা জেলা এম্পাওয়ার্ড কমিটি যেটা হয়েছে, তারা 5 জনকে নাগরিকত্ব দেওয়ার উপযুক্ত বলে মনে করেছেন বা রেকমেন্ড করেছেন। এইটা আনন্দবাজারের রিপোর্টে জানা গেছে। 221 জনের মধ্যে 5 জনকে রেকমেন্ড করেছে, এইটা জানা গেল। বাকি তাদের আবেদন খারিজ হয়েছে। যাদের খারিজ হয়েছে তারা হয়তো চাইলে কাগজপত্র এরপরে জোগাড় যন্ত্র করে বা অ্যাপ্লিকেশানে কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো আবার নতুন করে করতে পারবেন, এরকমই বলা হয়েছে বা এরকমই করা হবে বলে জানা যাচ্ছে। উত্তর 24 পরগনায় আজকের আনন্দবাজার বলছে যে পশ্চিমবঙ্গে 8-10 জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে এই K-19 আইন অনুযায়ী। এইটা আনন্দবাজারের রিপোর্ট। আর আমাদের নিজস্ব যে সংগঠনের সূত্রে যে খবরটুকু আমরা জানি, তাতে আমাদের কাছে খবর হলো যে এই 8-10 জন যেটা নাগরিকত্ব পেয়েছেন, এই খবরটা সঠিক। মানে আমাদের কাছেও সেরকমই খবর আমরা সংগঠনের তরফে পেয়েছি। আর আমরা জানি এর আগে দিল্লিতে 14 জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছিল, যে 14 জন ছিলেন পশ্চিম পাকিস্তানের। তাহলে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের মধ্যে এই 8-10 জন
নাগরিকত্ব পেয়েছেন। এইটা হচ্ছে আনন্দবাজারের খবর এবং এই খবরটা আমাদের কাছেও আছে। আমাদের কাছে যেটা খবর আমাদের সংগঠন সূত্রে, সেটা হচ্ছে 14-15 জন আবেদন করেছিলেন। তার মধ্যে 10 জনকে ডাকা হয়, 10 জনকে কাগজপত্র নিয়ে বারাসাতে তাদের ডাকা হয়। এই 10 জন, তার মধ্যে হয়তো ওই যে 8-10 জন যেটা বলছেন সেটা মনে হচ্ছে এই 10 জন বা এর মধ্যে 8 জন বা 10 জন নাগরিকত্ব পেয়েছেন। আমাদের কাছে যেটা খবর সেটা হলো, আমরা নিশ্চিতভাবে যেটা আপনাদের বলতে পারি সেটা হলো শান্তিলতা বিশ্বাস। শান্তিলতা বিশ্বাস বলে একজন, যার বাড়ি ঠাকুরনগর, তিনি এই নাগরিকত্ব পেয়েছেন। তাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে বাই ন্যাশনালাইজেশন। স্বাভাবিকভাবে তিনি হয়তো বাই ন্যাশনালাইজেশন নাগরিকত্বের জন্যে আবেদন করেছিলেন। এইটা পেয়েছেন, এইটা আমি নিশ্চিত করে বলছি এই কারণে, তাকে যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে সেই সার্টিফিকেটের কপি আমার কাছে আছে। তো এই সম্পর্কে আর 2-1টা ইনফরমেশান আপনাদের জানা দরকার। সেটা হলো, শান্তিলতা বিশ্বাস আবেদন করেছেন এবং যতটুকু আমাদের কাছে খবর, তার স্বামীও আবেদন করেছিলেন, কিন্তু তার স্বামীর আবেদনপত্র খারিজ হয়েছে। খারিজ হওয়ার কারণ হলো, শান্তিলতা ওই যে রুলসে যে 10টা ডকুমেন্টের কথা বলেছে, এই 10টা ডকুমেন্টের 1টা বা 2টো জমা করতে পেরেছিলেন, তার স্বামী সেটা পারেননি, যে কারণে তার স্বামীরটা খারিজ হয়েছে। তাহলে ওই পরিবারে শান্তিলতা কিন্তু নাগরিক, তার স্বামী কিন্তু বেনাগরিক। এবং বেনাগরিক শুধু না, শান্তিলতার যে সার্টিফিকেটটা লেখা হয়েছে তাতে লেখা হয়েছে স্বামীর নাম এবং তার পরিচয় বাংলাদেশি। শান্তিলতার শ্বশুর এবং শাশুড়ি নাম লেখা হয়েছে, তাদের পরিচয় লেখা হয়েছে বাংলাদেশি। তার মানে হলো যে এই আবেদন করে যারা নাগরিকত্ব পাচ্ছেন না বা আবেদন যারা করেননি, যাদের কাছে এই নাগরিক সার্টিফিকেট নেই, তারা কিন্তু বাংলাদেশি, এটা সরকারিভাবে বোঝা যাচ্ছে, অন্তত এই সার্টিফিকেটটা দেখে জানা যাচ্ছে। হয়তো আপনারা কেউ বলবেন যে সার্টিফিকেটটা আমাদের একটু পাঠিয়ে দিন, আমরা একটু দেখি, এটা বলবেন। তো আমি জানি না এই সার্টিফিকেটটা, আমার মনে হয় পাঠিয়ে দিতে কোনো অসুবিধা নেই, আপনারা চাইলে হয়তো পাঠিয়ে দিতে পারবো। তো তার থেকে আমাদের ঘাড়ে বন্দুকটা না রেখে আপনারা ওই নেটে যান, নেটে দেখবেন এগুলো দিয়েছে, আপনারা নেট থেকে এটা বের করে নেবেন। সেখানে শান্তিলতা ছাড়া আরও যে নামগুলো আছে আপনারা জেনে যেতে পারবেন। আমি এখনও নেটটা ভালো বুঝিও না, আর যেটুকু বুঝি আমি খবর পেয়েই এখন সকালবেলায় ভিডিওটা করছি। আমি এর পরে বাদবাকি কারা কী পেয়েছেন সেটা আমি নেট থেকে আমিও দেখে নেব। তবে যদি কারুরই খুব সন্দেহ হয় বা ওখানে খোঁজাখুঁজি করে পাননি, সেরকম হলে আমি এটা পাঠিয়ে দিতে পারবো বলছি এই কারণে, এবং দেব, না হলে হয়তো আপনাদের মনে হবে যে আমি একটা ভুল ইনফরমেশান দিলাম, এটা মনে হতে পারে। এখন আমাদের কাছে যেটুকু খবর হলো যে এই যে শান্তিলতা, তিনি কাগজ যেটা দিয়েছেন সেটা হলো তার ওখানকার, মানে এটা আমার কাছে যেটুকু খবর, এটা একেবারে আপনি নিশ্চিত আমি তা আপনাকে বলছি না। আমি যেটুকু খবর পেয়েছি, তার যে কাগজটা গ্রহণ করা হয়েছে, তিনি ওখানে মাধ্যমিক পাশ ছিলেন বা মাধ্যমিক বা উচ্চতর কোনো কোয়ালিফিকেশান তার ছিল, সেই স্কুল সার্টিফিকেট, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যাই হোক, সেই সার্টিফিকেটটাই হচ্ছে তার ভিত্তি। এই ভিত্তিতে তিনি পেয়েছেন। এবং আপনারা জানেন এই যে রুলসটা আমার কাছে আছে,
ওই যে রুলস যেটা তৈরি করেছে তার 4 নম্বরে, ওই 9টার মধ্যে 4 নম্বরে স্কুল সার্টিফিকেট, এডুকেশন সার্টিফিকেট এইটার কথা লেখা আছে 4 নম্বরে। ফলে সেটা তিনি দিতে পেরেছেন বলে তাকে নাগরিক সার্টিফিকেটটা দেওয়া হয়েছে। এবং এই প্রশ্নে আর যেটুকু আপনাদের একটু বলে রাখা ভালো, যে এই শান্তিলতা এবং এই যে জনা 14 মানুষকে বারাসাতে যে কমিটি হয়েছে সেই কমিটি ডেকেছিলেন 27 তারিখে, এই মে মাসের 27 তারিখে, আর সার্টিফিকেটটা ইস্যু হয়েছে 29 তারিখে। মানে এইটা বলছি এই কারণে যে একটু বুঝে নিন যে এটা একটু ইলেকশনটাকে মাথায় রেখে কিন্তু এগুলো করা হয়েছে, যে আর অন্তত একটা ফেজ বাকি আছে ওয়েস্ট বেঙ্গলের 9টা কেন্দ্রে নির্বাচন, তার আগে যে কোনোভাবে হোক একটা দুটো সার্টিফিকেট ইস্যু করে এটা প্রচারে নিয়ে যাওয়া, এইটা হয়েছে। না হলে আমাদের অফিসের যে কাজ, তাতে 27 তারিখে হিয়ারিং, তার রিপোর্ট তৈরি হবে, সব কিছু হবে, বারাসাতে হবে হিয়ারিং, আর সেইটা আরেকটা ঊর্ধ্বতন অফিসে সেই রিপোর্ট যাবে, তারপরে তারা ডিসিশন নেবে, সেখানে ওটা কমিটি বসবে, একক ডিসিশনের বিষয় নয়, যদিও সই করবেন একজনে করেছেন। তো এইটা এত দ্রুত হওয়ার কথা নয়। তো ইলেকশনটাকে আছে বলে এইটা হয়েছে 27 তারিখে হিয়ারিং, 29 তারিখে সার্টিফিকেট ইস্যু, আর আজকে আমি আপনাকে খবরটা জানতে পেরে জানাচ্ছি। এই যে ঘটনাগুলি বললাম, এই ঘটনাগুলিতে কয়েকটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেল। সেটা হলো যে কাগজ ছাড়া, রুলসে যে কাগজপত্রের কথা বলেছে, এই কাগজপত্র ছাড়া নাগরিকত্ব হবে না। বোঝা যাচ্ছে 221 জন অ্যাপ্লাই করেছে, তার মধ্যে 5 জন নির্বাচিত হলেন, তারা এখনও পাননি, হয়তো আজকে হয়তো ইস্যু হয়ে যেতে পারে, এরকম বিষয় আর কি। তো 21 জনের মধ্যে 5 জনকে তারা অন্তত প্রাথমিকভাবে নির্বাচন করেছে, তাহলে 116 জন বাদ গেল, 5 জন পেল কাগজপত্রের সমস্যার কারণে। তাহলে পরিষ্কার যেটা হলো, আমরা বুঝতে পারছি যে কাগজ ছাড়া নাগরিকত্ব হবে না। 2 নম্বর হচ্ছে, যারা বলেছিলেন যে ওই 31,313 জনের অনুপ্রবেশকারী তকমা মুক্তি হয়েছে, মানে এটা হচ্ছে ওই যে শরদিন্দু, তারপরে নৌকা, নো এনআরসি, এগুলো যারা বলেন, তারপরে আশিস ঠাকুর, তারপরে কি এক দীপক ব্যাপারী ওই যে ইউটিউব চালান, আর সব থেকে সোচ্চার যে মানিক ফকির, যে আমাকে এর বাচ্চা তার বাচ্চা করে গালাগালি করেছে এই ইস্যুতে, যে আমি যখন বলেছি যে না, অনুপ্রবেশকারী তকমা 14 সালের আগে আসা সবার হয়ে গেছে, তখন তারা আমাকে গালাগালি করেছে এরকম বিশ্রী ভাষাতে। তাদের মতে ওই 31,313 জন, তাদের অনুপ্রবেশকারী তকমা মুক্তি হয়েছে এবং তারাই শুধু পাবেন, আর কেউ পাবেন না। তো তাহলেই আজকে এটাও প্রমাণ হয়ে গেল যে অনুপ্রবেশকারী তকমা মুক্তি 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা এসেছেন, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান, এই 6টা সম্প্রদায় 3টে দেশ থেকে এসেছেন, তারা সবাই আজকে ভারতে বৈধভাবে বসবাসকারী, কিন্তু বেনাগরিক। 3 নম্বর যেটা পরিষ্কার হয়েছে সেটা হলো তিন নম্বরে এটাই বলেছি যে আমরা যেটা বলেছি সেটাই সত্যি প্রমাণিত হলো। আবেদন করতে পারবেন, যারা চাইবেন তারা আবেদন করতে পারবেন, যাদের কাগজপত্র আছে তারা পাবেন মানে আমি এটা বলছি অন্তত ইলেকশনের আগ পর্যন্ত, আর ইলেকশন মানে তার 2 দিন, তারপরে কি হবে সেটা পরে আমরা একটু আলোচনা করব। তারপরের ব্যাপারটা আর ফস করবে কি না ইলেকশনের পরে, সেটা নিয়ে আগেও আমরা বলেছি, এখনও আজকেও হয়তো 2-4 কথা মনে থাকলে বলবো। আমরা আমাদের আর যে কথাটা পরিষ্কার হলো, দেখবেন আমরা আমাদের ভিডিওগুলোতে বা আমার বুকলেট, আমার ফেসবুক পোস্ট যেগুলো আছে সেগুলোতে আমরা বলেছি
যে এই আইনে 2-4 জন নাগরিকত্ব পেতে পারেন বা ওই জাস্ট বিজেপি তার ইলেকশনের স্বার্থে 2-4 জনকে নাগরিকত্ব যেন তেন প্রকারে দিতে পারেন। কিন্তু এগুলো এরকম ভাববেন না যে আমি আজকে বলছি, কারণ আমি তো যা বলেছি সেটা রেকর্ড আছে, যা লিখেছি সেগুলো লেখা আছে, আপনারা দেখে নেবেন। আমরা এই কথা বলেছিলাম যে 2-5 জন পেতে পারেন বা 2-4 জনকে দেওয়া হতে পারে এটা দেওয়ার জন্য, এবং এটাও বলেছিলাম যে হয়তো দেখা যাবে ইলেকশনের আগে 2-5 জনকে তারা যেন তেন প্রকারে দিয়ে দেবেন। তো সেইটা আমার মনে হচ্ছিল যে আমার এই অনুমানটা বোধহয় ঠিক হলো না, হ্যাঁ, কিন্তু আজকে বুঝে গেলাম যে আমার এই অনুমানটুকুও ঠিক হয়েছে। তারা 8-10 জনকে ওয়েস্ট বেঙ্গলে নাগরিকত্ব ঠিক ইলেকশনের মধ্যে পারলেন না, মানে 7টা ফেজে 6টার মধ্যে না পারলেও শেষ ফেজে আগে 2 দিন আগে দিয়ে দিলেন। তো 2-4 জন পেয়ে গেলেন, এটাও আমাদের যে কথা সেটা সত্যি বলে প্রমাণিত হলো। আর আমরা বলেছিলাম যে এই পথে গেলে দীর্ঘ সময় লাগবে। এই যেভাবে 27 তারিখ আর 29 তারিখ হচ্ছে, এটা কিন্তু ইলেকশনের পরে হবে না। আর 2 কোটি লোকের আবেদন কি করে কতদিনে হতে পারে সেটা আপনারা একটু বুঝে নিন। এরা এই যে সার্টিফিকেট দিল, আমার ধারণা এখনও কোনো অফিস তৈরি হয়নি। ওই জনগণনা অফিসারকে বলেছে 2-4টা তিনি করে দিয়েছেন তার যে স্টাফ আছে সেটা নিয়ে, বা বারাসাতে এখানে কোনো ওই পোস্ট অফিসের কোনো অফিসার যাদের বলেছেন, হ্যাঁ, তারা হয়তো তাদের ওই সেট আপের মধ্যেই যে সেট আপ আছে তাতেই আপনারা জানেন যে সেখানেই স্টাফ শর্ট, তারা কাজটা করে উঠতে পারে না। তবু এটা যেহেতু চাপ দিয়েছেন করে দিয়েছেন, তো এটা একটা দীর্ঘ সময় লাগবে। এবং সেইটাতে আসলে নাগরিকত্ব যে প্রয়োজনে মানুষের লাগে, ধরুন একজন গ্র্যাজুয়েট হয়ে বেরোলেন, সে যদি তার চাকরির বয়স শেষ হওয়ার আগে যদি সার্টিফিকেটটা না পান তাহলে তার জীবন শেষ। এরকম প্রত্যেকটা মানুষের জীবনে নাগরিকত্বের প্রশ্ন অহরহ লাগে। সেগুলো সময় মতো না পেয়ে মৃত্যুর পরে এলো বা জীবনের শেষ প্রান্তে গিয়ে পাওয়া গেলে তো কোনো মানে নেই। সেই জন্যে আমরা বলেছিলাম, আমাদের শব্দগুলো একটু দেখবেন, আমি বলেছিলাম যে এই পথে নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না। 2-4 জন পেতে পারে, কিন্তু উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না। অনেকে হয়তো খেয়াল করেন না, দেখবেন আমি এই শব্দগুলোই ব্যবহার করেছি যে নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না। আর আমরা এই কথাগুলো কারোর মনে হতে পারে যে বোধহয় আমরা কি ভুল বুঝেছি, ভুল বুঝিয়েছি, ভুল বলেছি। দেখুন, এটা নয়। আমি বারবার আপনাদের বলেছি, আমি হাত গুনিয়ে বলছি না, আমি আন্দাজে কিছু বলছি না, আমি বলছি জেপিসি রিপোর্ট দেখে। কারণ জেপিসি রিপোর্টে মোদি গভর্নমেন্ট বলেছে আমরা সার্টিফিকেট কি পদ্ধতিতে দেব, কি পদ্ধতিতে দেওয়া হবে, কার 19 সার্টিফিকেট, এইটা জেপিসিতে মোদি গভর্নমেন্ট বলেছে। আমরা সেইগুলো বিচার বিশ্লেষণ করে বলেছিলাম যে নাগরিকত্ব পাবে না, বা পেলেও একেবারে ওরকম রিয়ার 2-1 জন পেতে পারে। মানে সেক্ষেত্রে আমরা বলেছিলাম পার্টির সাথে খুব সম্পর্কযুক্ত, প্রচুর টাকা পয়সা আছে, প্রশাসনের সাথে খুব সম্পর্কযুক্ত, এসব কথাও আমরা বলেছিলাম। সেটা ওই জেপিসি রিপোর্ট দেখে। কারণ জেপিসিতে বলেছিল যে প্রত্যেকটা কাগজের, প্রত্যেকটা ঘটনার, প্রত্যেকটা ইনফরমেশান যেটা অ্যাপ্লিকেশানে দেওয়া হবে সেইটা বাংলাদেশের মাটিতে এনকোয়ারি হবে। এবং মোদি গভর্নমেন্ট বলেছিল গভর্নমেন্টের সমস্ত এজেন্সিস ইনক্লুডিং আমি এটা বলছি, আপনারা জেপিসি রিপোর্ট দেখে নিন, এইটা আছে। এবং এই যে যেটা হলো ধর্মীয় নির্যাতনের কথা বলেছেন, যদি সেই সময় কোনো পেপার কাটিং থাকে, তিনি ধর্মীয় নির্যাতনের কারণে যদি ওখানে কোনো এফআইআর করে থাকেন, এই সব কথা তারা জেপিসিতে বলেছে। তারপরে আমরা রুলস বেরোবার পরে দেখলাম যে জেপিসিতে যেটা বলা হয়েছিল তার থেকে একটা প্রশ্নে গভর্নমেন্ট সরে এসেছে। সেটা হলো ধর্মীয় নির্যাতন এবং ধর্মীয় নির্যাতনের আশঙ্কার কোনো প্রমাণপত্র লাগবে না।
আসলে তো আশঙ্কার কোনো প্রমাণপত্র হয় না, ওটা বরং বলা যায় যে এইটা চাওয়া মানে একটা বোকামি। তা যাই হোক, তারা সেখানে একটা এফিডেভিট চেয়েছিল যে একটা হলফনামা দিয়ে বলতে হবে যে আমি ধর্মীয় নির্যাতনের জন্য এসেছি বা ধর্মীয় নির্যাতনের আশঙ্কায় এসেছি। তাহলে এটা জেপিসি থেকে গভর্নমেন্ট অবস্থান পাল্টেছে তার রুলসে। ফলে এই একটা সবথেকে কঠিন বাধাটা কিন্তু এইখানে পেরিয়ে গেছেন। কিন্তু আর যেগুলো আর জায়গাগুলো থেকে সরার জায়গা নেই, সরার জায়গা নেই এই কারণে 3টে দেশ থেকে বলেছে, 3 দেশের নাগরিকের কথা বলেছে, সেইটা আর রুলসে ওইটা এড়িয়ে যাওয়া যায় না, 3টে দেশের প্রমাণপত্র লাগবে। আর একটা বলেছে 2014 সালের একটা কাট অফ ডেট বলেছে 2014 সালের 31শে ডিসেম্বর, ওইটাও রুলসে এড়িয়ে যাওয়া যায় না, কারণ তাহলে ও সুপ্রিম কোর্টে কেস হয়ে যাবে। এটাতেও হবে, সেটা আমি পরে বলছি, এটাতেও হতে পারে, হবে বলছি না, হতে পারে, সেটা আমি কারণগুলো পরে বলছি। কিন্তু ওটা একেবারে মোটা দাগেই বোঝা যায় সেক্ষেত্রে আইনের সাথে রুলসের কোনো মিল নেই এ কথা বলে কেস হয়ে যাবে, যে কারণে তারা সেখান থেকে সরতে পারেনি। 2014 সালের আগে যে এসেছেন তার জন্য 20টা ডকুমেন্টে যে কোনো একটা দেখালে চলবে, এটা করেছে। ফলে এই দুটো ডকুমেন্ট কিন্তু লাগবেই। আইন না পাল্টে এই রুলস পাল্টাবে না। ওই যত কথাই যেই বলুন যে এটা আরও সরল হবে, এ হবে, তা হবে, হয়তো কাগজপত্র 20টার জায়গায় 30টা করা যায়, ওই 9টা কাগজের জায়গায় হয়তো আরও 9টা বাড়িয়ে 18টা 20টা করা যায়, কিন্তু কাগজ লাগবে, ওইটা কিন্তু সরে যাওয়া যাবে না। আর এই কাগজ বাড়ালেও যে সমস্যা আছে সেটাও আমি পরে একটু বলছি, আমার মনে থাকলে আমি আপনাকে, যদি ভুলে না যাই, এটা নিয়েও 2 কথা আলোচনা করব। আমি পরে না, এই আলোচনাটা এখনই বরং সেরে ফেলি, নাহলে ভুলে যেতে পারি। সেটা হলো এই যে এই যে রুলস যেটা তৈরি হয়েছে, দেখুন এই রুলসে বা এই যে সার্টিফিকেটটা যেটা শান্তিলতা বিশ্বাস পেলেন, আমি ধরে নিচ্ছি উনি ওই স্কুল সার্টিফিকেট বা বোর্ডের সার্টিফিকেট দিয়েই ওই ডকুমেন্টটাই দিয়েছেন। এটা আমাদের কাছে খবর, আমাদের সংগঠন সূত্রে আমরা এই খবরই পেয়েছি এবং এইটাই সত্যি। তা যদি তাই হয়ে থাকে, ধরুন সেটা সত্যি, তাহলে স্কুল সার্টিফিকেট দিলে প্রমাণ হচ্ছে যে তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন, তাই তো? বা এখানে বলেছে এই যে দলিলের কথা বলেছে 7 নম্বরে, ওই 9টার মধ্যে 5 নম্বরে, 4 নম্বরে হচ্ছে স্কুল সার্টিফিকেট, 7 নম্বরে হচ্ছে দলিল। তাহলে দলিল দেখালেও প্রমাণ হবে যে তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন, কারণ 3টে দেশ থেকে আসতে হবে, 3টে দেশের নাগরিক হতে হবে, তাহলে সুযোগটা পাবেন। তো জমি দেখালে যদি হয়, স্কুল সার্টিফিকেট দেখালে যদি হয়, এবং এটা যদি বিজেপি যদি মেনে নেয়, বিজেপি নেতৃত্বাধীন গভর্নমেন্ট যদি মেনে নেয়, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে যদি সেটা মেনে নেওয়া যায়, তাহলে ভারতে যিনি ওয়েস্টবেঙ্গল বোর্ড থেকে পাশ করেছেন, কলকাতা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, যাদবপুর ইউনিভার্সিটিতে, কল্যাণ ইউনিভার্সিটি থেকে যিনি পাশ করেছেন, তার সার্টিফিকেটটা কেন মানা হবে না? তিনি ইন্ডিয়ান সিটিজেন। ওই সার্টিফিকেট থেকে যদি মেনে নেওয়া যায় যে বাংলাদেশের নাগরিক তিনি, তাহলে ভারতের সার্টিফিকেট দেখে কোনো ভারতীয়কে, ভারতে যারা বসবাস করছেন, চাকরি করছেন, ভোটার তালিকায় নাম আছে ইত্যাদি ইত্যাদি, তাদের কেন মানা হবে না তিনি ভারতের নাগরিক? এই প্রশ্নটা কিন্তু যে কেউ কোর্টে তুলতে পারেন। দেখুন, আমার মতো আনাড়ি লোক, বোকা মানুষ, বুদ্ধু মানুষ, আমি যখন এই কন্ট্রাডিকশনটা বুঝতে পারছি, কপিল সিবালদের কাছে গেলে কপিল সিবালরা ঠিক এই পয়েন্টটা তুলে ধরে এই রুলসটাকেই বলে দেবে যে ডিফেক্টিভ। বা এই যে দলিল, ধরুন যে মসলন্দপুরে বাস করেন, তার তো দলিল আছে, 2014 সালের পরে এসেছেন, দলিল আছে, তাহলে এই দলিলটা দেখে তিনি ইন্ডিয়ান সিটিজেন, এটা মানা হবে না কেন? দলিলটা দেখে যদি বাংলাদেশের সিটিজেন মানা হয়, যে গভর্নমেন্ট দলিল দেখে বাংলাদেশের নাগরিক বলে মেনে নিচ্ছে, সেই গভর্নমেন্ট কেন ভারতের জমির দলিল দেখে ভারতীয় নাগরিক বলে মানবেন না? এই প্রশ্নগুলো কিন্তু আছে।
এই প্রশ্নগুলো আছে এবং এইগুলো কোর্টে চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা 16 আনা, এবং হলেই এই প্রশ্নগুলো কিন্তু আটকে যাবে বলে আমার মনে হয়। আর অনেকে মনে করেন যে পেয়ে গেলে কী হবে, পেয়ে গেলে কী হবে, সেটা ওবিসি কেসটা দেখেছেন। হাইকোর্ট ওবিসিদের সার্টিফিকেট দেওয়া হয়েছে, কয়েক হাজার সার্টিফিকেট, অতগুলো কমিউনিটি, এত বছর ধরে 10-12 বছর আগে থাকতে তারা এই সার্টিফিকেটগুলো পেয়েছে, সেগুলো সব বাতিল করে দিল। কারণ কোর্ট বলছে পদ্ধতি মানা হয়েছে কি হয়নি সেটা তো পরে প্রমাণ হবে। তারা বলছে যে ওই যে কমিশন যেটা হয়, কমিশনের যে সুপারিশ বা কমিশন ঠিকমতো সমীক্ষা করা, তার কাগজপত্র সমীক্ষা করলেও তার কাগজপত্রগুলো ঠিকমতো রক্ষা করা দরকার। আর যদি রক্ষাও করে থাকে সেটা কোর্টে জমা দেওয়ার দরকার ছিল। হয়তো জমাও দেয়নি, কাগজ থাকলেও হয়তো জমা দেয়নি, কারণ এত সব এক দলের। আমি ওইটাতে বলেছি, মানে জাজও যেমন, সরকারি পক্ষের উকিলও তেমন, বিরোধী মানে যারা কেস করেছে তাদেরও উকিল তেমন, এ সব হচ্ছে এক ক্যাটাগরির। ফলে এই সব সম্ভাবনা থাকতে পারে। কাগজ থাকলেও হয়তো প্লেস করেনি, বা কাগজটা হয়তো গেছে কিশোর দত্ত না কে যেন ছিলেন এদের অ্যাডভোকেট জেনারেল, তার কাছে, তিনি হয়তো ওটা বলেনই, সাবমিট করেননি, এসব হতে পারে। ফলে সমস্যা কিন্তু আইনে সমস্যা থাকলে কিন্তু এইটা ফেঁসে যাওয়ার চান্সটা কিন্তু থাকছে। এবং আমি রুলস দেখে যেটা বুঝেছি, এই রুলস কিন্তু ডিফেক্টিভ। পাসপোর্ট ঠিক আছে, পাসপোর্টে এসে আপনি এখানে এফআরওতে নাম লিখেছেন, সেটা ঠিক আছে, বার্থ সার্টিফিকেট ঠিক আছে, এ তিনটে 1, 2, 3 এটা ঠিক আছে, এটা দেখলে বাংলাদেশের নাগরিক বলে মেনে নিতে কোনো অসুবিধা নেই। কিন্তু 4 থেকে যেগুলো এসেছে আর এই 9 পর্যন্ত, এইগুলো সম্পর্কে কিন্তু এগুলো হলে তাকে ভারতের নাগরিকও মানবে না, বাংলাদেশের নাগরিক বলেও মানা যায় না। ইন্ডিয়া থেকে কেউ বাংলাদেশে তো পড়তে যেতে পারেন, যায় না স্কলারশিপ নিয়ে পড়তে, তাহলে বাংলাদেশের সার্টিফিকেট, তাহলে কী প্রমাণ হবে? শ্রীলঙ্কা থেকে অনেকে বাংলাদেশে পড়তে আসেন, বাংলাদেশের সার্টিফিকেট রয়েছে, তাহলে বাংলাদেশ সেই সার্টিফিকেটটা দিয়ে দিলে প্রমাণ হয়ে যাবে তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন। তিনি তাহলে তো শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে পড়তে এসেছিলেন। ইন্ডিয়াতে কত ছেলে মেয়ে পড়তে আসে বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে কত ছেলে মেয়ে ইংল্যান্ডে, আমেরিকায়, বিভিন্ন দেশে পড়তে চলে যান, ফলে সেই দেশের নাগরিক হয়ে গেলেন, ব্যাপারটা কিন্তু এরকম নয়। ফলে এইটা একটা বিষয় আছে। আর যেটা হলো সেটা তৃণমূল কংগ্রেস, যেটা প্রমাণ হলো, তৃণমূল কংগ্রেস যে মিথ্যে কথা বলছিলেন, এইটা তো প্রমাণ হলো না। এইটা একদম প্রমাণ হয়ে গেল যে তৃণমূল কংগ্রেস এখানে কা লাগু হতে দেব না বলে যা বলছিলেন, যেভাবে আশ্বস্ত করছিলেন মানুষকে, সেইটা সম্পূর্ণ মিথ্যে। এটা ভুল আমি বলবো না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, এটা জেনে শুনে মিথ্যে কথা বলেছেন, এইটাও প্রমাণ হয়ে গেল। এবং এটা শুধু তৃণমূল কংগ্রেস তা না, এটা কংগ্রেস সিপিএমও বলছিলেন, যারা ভোটার তালিকায় নাম আছে, এটা ওটাই যা বলছিলেন সেটাও কিন্তু প্রমাণ হয়ে গেল। আর নো এনআরসি পার্টি যারা কলকাতায় যারা আছেন, যারা বড় বড় কথা বলেন, বিজ্ঞ বুদ্ধিমান বলে নিজেদের দাবি করেন, আর আমাদের তো একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করেন, তারাও যে মানে বেঠিক, এটাও প্রমাণ হয়ে গেল। আর একটা জিনিস প্রমাণ হলো, সেই প্রমাণটা হলো বিজেপি তার কথা রাখলো। বিজেপিটার কথা রাখলো, এবং বিজেপি কথা রাখার জন্যে কতটা মরিয়া এই সার্টিফিকেট ইস্যু করা দিয়ে আপনি বুঝতে পারছেন। তারা মোদি বিদায় হওয়ার আগে, মানে আমার মনে হচ্ছে এতটা তড়িঘড়ি দেখে মনে হচ্ছে মোদির বিদায় নিশ্চিত হয়ে গেছে, অন্তত তারা মনে করছেন। কি হবে এটা তো রেজাল্ট বেরোলে বোঝা যাবে, কিন্তু মোদি গভর্নমেন্ট বা অমিত শাহ বুঝে গেছেন তাদের বিদায় নিশ্চিত, যে কারণে তারা এত তড়িঘড়ি করে 10টা 15টা সার্টিফিকেট ইস্যু করে গেলেন, যে আমরা বলেছিলাম, আমরা কথা রাখলাম। কারণ এতটা তারা যদি নিশ্চিত হতেন যে 2024-এ আবার গভর্নমেন্ট ফর্ম করবে, তাহলে তারা গভর্নমেন্টে গিয়ে এই সার্টিফিকেটগুলো ইস্যু করতেন, কারণ আর তো একটা দফা বাকি ছিল।
যদি সবকটা দফার আগে করতেন তাহলে নয় আমি একটা বুঝতাম যে এই সুবিধাটার জন্য তারা ভোটের সুবিধার জন্য তারা করেছেন, কিন্তু যে সময় এসে করলেন তাতে ভোটের সুবিধা নিশ্চয়ই 9টা কেন্দ্র আছে, তাও সেই কেন্দ্রগুলো যে মতো অধ্যুষিত এলাকা তা নয়। এইটা কিন্তু তারা মরিয়া হয়ে প্রমাণ করলেন, কারণ তারা মনে করছেন যে ক্ষমতায় থাকছেন না, ফলে যাওয়ার আগে এইটা করে গেলেন, এরপরে এগুলো আটকে যাবে, বন্ধ হয়ে যাবে, নানান রকমভাবে আর ইস্যু হবে না। তখন তারা 2 বছর 3 বছর পরের বিধানসভা নির্বাচনে বলবে আমরা তো করেছিলাম, বিরোধীরা এসে সব বন্ধ করে দিয়েছে, ফলে আমাদের ভোট দাও, আমরা ক্ষমতায় গেলে আবার করব। এই সুযোগটা তৈরি করার জন্যে বিদায় নেওয়ার আগে তারা তড়িঘড়ি এই 10টা 12টা সার্টিফিকেট ইস্যু করলেন। তো যাই হোক, যেভাবেই করুক না কেন তারা কিন্তু সার্টিফিকেট তো ইস্যু করলেন। তারা বলেছিলেন আমরা করব, মমতার মুখে তো ঝামা ঘুষে দিলেন যে আপনি বলেছিলেন করতে দেব না, এই আমরা করে দেখালাম। নো কান হয়ে আসছে, বলেছিলাম আমাদের আন্দোলনের জন্যে সব বন্ধ হয়ে গেল। তারা তো দেখলেন তারা রাস্তায় একটা হাতও আর উঠল না তার বিরুদ্ধে, অন্তত আমরা এখনো খবর পাইনি। কিন্তু কতগুলো আশঙ্কাও এর মধ্যে থেকে গেল। আশঙ্কা হলো যে এই নাগরিকত্বের জন্যে আমাদের এই ভিডিও এবং অন্যান্য বিভিন্ন নানান কারণে ইলেকশনের পরেই একটা ঐক্যবদ্ধ আন্দোলনের একটা পরিবেশ তৈরি হচ্ছিল। এরকম 2-5 জন 10টা লোকে আবেদন করে তারাও সমস্যা বাঁধালেন, তিনি পেলেন, তার স্বামী পেলেন না, ইত্যাদি ইত্যাদি, পরিবারের মধ্যেও সমস্যা বাঁধল। এটা করে কিন্তু এই আন্দোলনের যে সম্ভাবনা সেটাকে খানিকটা দুর্বল করার পথ পরিষ্কার হলো। অনেকে এইবার হয়তো ভাববেন যে আন্দোলনে না আবেদন করে দেখি, কারোর আছে ডকুমেন্ট, অল্প কিছু লোকের ডকুমেন্ট নিশ্চয়ই থাকবে, তারা এই ধান্দায় এবারে ঘুরবেন, আন্দোলনে আর যাবেন না। তো এই একটা আশঙ্কা আমাদের তৈরি হলো। আমি হবে এরকম বলছি না, তাতে আন্দোলন দানা বাঁধবে না আমি এই কথা বলছি না, আমি আশঙ্কার কথা বলছি। আর আশঙ্কা হচ্ছে যে তড়িঘড়ি দিলেন এনকোয়ারি না করে। আপনি দেখবেন এই রুলসেও কিন্তু এনকোয়ারি করার কথা আছে, এই রুলসেও এনকোয়ারি করার কথা রয়েছে। এনকোয়ারি করে এই যারা রেকমেন্ড করবেন, জেলায় যারা আছেন তাদের রিপোর্ট দেওয়ার কথা, কিন্তু তার কিছু হয়নি। সে বুঝতে পারছেন 27 তারিখে হিয়ারিং, কাগজপত্র নিলেন, এসে তাকে সই সাবুত করালেন, পরের দিনই রিপোর্ট পাঠিয়ে দিলেন, কিছুই হয়নি। আসলে তার কোনো পরিকাঠামোও তৈরি হয়নি, দিয়ে দিলেন। এইটা কিন্তু একটা আশঙ্কা থেকে যাচ্ছে যে এই সমস্ত সার্টিফিকেটগুলো শেষ পর্যন্ত টিকবে কি না, এই একটা আশঙ্কাও। বিশেষ করে ওবিসি নিয়ে হাইকোর্ট যে রায়টা দিয়েছে এটা আরও হতে পারে। তো ওবিসি তো তবু একটা জিনিস, নাগরিকত্বের প্রশ্নে আবার এরকম একটা রায় হয়ে গেলে আরও বড় বিপদ হয়ে যাবে। ফলে এই একটা আশঙ্কা কিন্তু থাকছে। আর যেটা বলেছি, একই পরিবারে কেউ নাগরিক হলেন কেউ হলেন না, এটাই নিয়ে একটা সমস্যা কিন্তু আগামী দিনে তৈরি হতে পারে। তো এইগুলো নিয়ে একটু ভেবেছি মানে আমি তো আপনাকে বলতে গেলে অনেক কথা ভাবি, সব কথা মনে পড়ে না। আমি কতগুলো ভাবনার, কতগুলো বিষয় আপনারা যাতে ভাবতে পারেন, এনকোয়ারি করতে পারেন, খোঁজখবর নিতে পারেন, তার জন্য কিছু সূত্র ধরে দেওয়ার জন্যে এই ভিডিওগুলো কাজ করতে পারে। তো এই কথাগুলো আপনাদের বলছি। আর দেখুন, এই যে মমতা বলছেন, আমাদের মোদি সাহেব অশোকনগরে বলেছেন পৃথিবীর কোনো শক্তি এটা আটকাতে পারবে না, এই K-19 আটকাতে পারবে না, এই যে কথা বলছেন, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবেন না। তো এই সবই তো বুঝলাম, কিন্তু যেটা প্রশ্ন করার বা আমাদের যেটা, আমরা যে জায়গা থেকে এই সিদ্ধান্তগুলো নিচ্ছি, ধরুন যেভাবে কথা বলছেন বিজেপি যে হিন্দু তারা যাবে কোথায়, মুসলমানদের বহু দেশ আছে, খ্রিস্টানদের বহু দেশ আছে, হিন্দুদের তো একটাই দেশ, তারা যাবে কোথায়, এইটা যদি তাদের অন্তরের কথা হয় তাহলে কিন্তু দুটো জিনিস নিয়ে আপনাদের ভাবতে হবে। একটা হলো 2014 কেন কাট অফ ডেট করলেন, 2014 পরে এত মানুষ এসেছেন বা আসবেন, তারা কি হিন্দু নন? বলে যে হিন্দু হিন্দু যেটা বলছেন সেটা কিন্তু আসল ব্যাপার নয়।
তাহলে তারা 2014 এই কাট অফ ডেট করতেন না, এটা একটা। আর 2 নম্বর হচ্ছে যে সব কিছু এত ডাইলুট করে দিচ্ছেন, এত সরলীকরণ করছেন, তাহলে এতই যদি সরলীকরণ হবে, কোনো এনকোয়ারি হবে না। আমরা যখন বাংলাদেশ থেকে এসে গভর্নর কলেজে ভর্তি হয়েছি, সার্টিফিকেট দিয়েছি, আমাদের এই সার্টিফিকেট মার্কশিটগুলো বোর্ডে আবার এখান থেকে পাঠানো হয়েছে এনকোয়ারি করার জন্যে, যে আমরা যে মার্কশিট দিয়েছি সেটা ঠিক কিনা, আমরা যে সার্টিফিকেট দিচ্ছি সেটা বোর্ডের ঠিক কিনা। আমাদের কিন্তু এইগুলো হয়েছে। আপনি যখন চাকরির জন্য দরখাস্ত করেন, যা যা ইনফরমেশনগুলো দেন সেগুলো আবার ডিআইবি এনকোয়ারি করেন, সবই তো দিচ্ছেন, আপনি সব কাগজ দিচ্ছেন, এখানকারই কাগজ দিচ্ছেন, কলকাতা ইউনিভার্সিটি কাগজ দিচ্ছেন, সব কিছু যা কিছু এখানকার পঞ্চায়েতের সার্টিফিকেট যাও কিছু, ভারত সরকারের বা তার বিভিন্ন সংগঠনের দেওয়া সার্টিফিকেট, তারপরেও কিন্তু ডিআইবি এনকোয়ারি করতে আসে। আর নাগরিকত্বের মতো একটা বিষয়, কোনো কিছুই এনকোয়ারি হবে না, তারা রেকমেন্ড করে দিচ্ছেন। তা এটা যদি করবেনই, এটা যদি করবেনই, তাহলে কেন 2014 আগে যারা এসেছেন তারা সবাই নাগরিক, এই ঘোষণাটা করে দিলেন না কেন? কেন আবেদন করার সিস্টেমটা করলেন? আসামের মতো 71-এর আগে যারা এসেছেন তারা সবাই নাগরিক, ওই 20টা ডকুমেন্ট দেখাতে পারলেই হয়ে যেত যে 2014-এর আগে যে এসেছেন কিনা ওই 20টা ডকুমেন্ট। এটা কেন করলেন না? ফলে এই সব প্রশ্নগুলো কিন্তু থাকে, যে জায়গা থেকে বিজেপিকে আমরা বিশ্বাস ভরসা করিনি, করছিও না। এবং আমি আপনাদের সবাইকে বলবো যে এই প্রশ্নগুলো আপনারা এইভাবে একটু ভাবুন। 10 বছর ক্ষমতায় থেকে ঠিক যাওয়ার 4 তারিখে যদি নতুন সরকার হয়, যদি নতুন মানে কি হবে আমরা জানি না, সেই সময় এসে এটা হলো, কেন 10 বছর আগে থেকে এটা শুরু করলো না? এইগুলো খুব ভালো ইন্টেনশন, মানে বিজেপির যে সদিচ্ছা থাকলে এটা তারা করতেন না, তারা এটা রাজনীতিই করেছেন। আবার এটাও ঘটনা, রাজনীতির জন্য কিছু দিতেও হয়, কিছু ছাড়তেও হয়, মানে সেটা 500 টাকা 1000 টাকা হোক বা কংগ্রেসের বছরের লাখ টাকা হোক, কিছু ভোটের জন্য কিছু ছাড়তেও হয়। বিজেপিরও 1000 জায়গায় 2000, 2000-এর জায়গায় 3000, এই যে বিষয়গুলো ছাড়তে কিছু হয়। তো ভোটের চাপের জন্যে যদি উদ্বাস্তুদের নাগরিকত্বের এই প্রশ্নটায় কিছু ছাড়ও বিজেপি দিয়ে থাকে, সেটা আমি বলছি না যে সেটা মানে একেবারে আমাদের দেশে হয় না তা না, কিন্তু সেইটাও তো নিয়ম মেনে না দিলে তো পরে বিপদ হবে, এবং সেই বিপদের যে সম্ভাবনা আছে সেইটাই আমি আপনাদের বললাম। ফলে যাই হোক না কেন, আমরা অন্তত 10 জনের যে নাগরিক সার্টিফিকেট পেয়েছেন আমরা তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আর সত্যিই যদি আমরা উদ্বাস্তু আন্দোলন করি, সত্যিই যদি এরকম 2 দিন 3 দিনের মধ্যে আবেদন করে নাগরিকত্ব পাওয়া যায় এবং পশ্চিমবঙ্গের সব মানুষকে যদি বিজেপি গভর্নমেন্ট হোক বা এরপরে যে গভর্নমেন্ট আসবেন তারা 2 দিন 3 দিন 1 সপ্তাহ 1 মাসের মধ্যে যদি সার্টিফিকেট দিয়ে দিন, সে যে গভর্নমেন্টই হোক, সে বিজেপি হলো, আমরা যে বিজেপিকে পছন্দ করি না, আমরা নিশ্চয়ই তাকে শুভেচ্ছা জানাবো। আমরা তাদের পক্ষে এই অন্তত এই প্রশ্নে দুটো কথা বলবো যে না, তারা নাগরিকত্বের জন্যে উদ্বাস্তুদের প্রশ্নে এটা করেছে। আমরা বহু আশঙ্কা রেখেও আমরা আশা করব যে উদ্বাস্তুদের নাগরিকত্বের সমস্যার সমাধান হোক, দ্রুত তারা সার্টিফিকেট পেয়ে যান। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ। আরেকটা কথা আপনার আবার একটু বলি, বেশ কয়েকদিন বলিনি, সেটা হলো আমাদের এই ভিডিওগুলো যত লোক দেখছেন, কোনোটা আমি দেখেছি 20,000, 24,000, 25,000 লোকেও ভিডিওগুলো দেখছেন, মানে যেটা খুব বেশি লোকে আপনারা দেখেছেন, কিন্তু আমাদের এখানে তারা সাবস্ক্রাইব করছেন না, মানে অনেক কম লোকে করেছেন। তা আমি বলছি যারাই আমাদের ভিডিওটা দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করুন, আর যদি মনে হয় আরও বেশি লোকের কাছে এই ভিডিওগুলো যাওয়া দরকার, আপনারা দয়া করে একটু শেয়ার করে দিন। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।